বিনীত আগরওয়ালের সঙ্গে সম্পর্ক হওয়ার পর সংসারে আর একেবারেই মন লাগে না মিঠির। এমনিতেই সংসারে তার কোনোদিনই খুব একটা মন ছিল না। একটা সময় অভিজিৎ আর রঞ্জনাকে দেখে খুব হিংসে হতো তার। রঞ্জনার সুন্দর গোছানো সংসার, অভিজিতের বড় পোস্টের চাকরি, বছরে একবার বিদেশ ভ্রমণ, সব কিছু মিলিয়ে রঞ্জনার লাইফটা তার কাছে খুব ঈর্ষণীয় ছিল। কৌশলে অভিজিৎকে বিয়ে করার পর এই বছর নিজের ইচ্ছে মতো জীবনযাপন করে এসেছে সে। বন্ধুবান্ধব, লেট নাইট পার্টি, শপিং, গসিপ এসব নিয়েই থাকতে তার বেশি ভালো লাগে। ধীরে ধীরে মেয়ে বড় হচ্ছে। অভিজিৎ যখনই তাকে মেয়ের ব্যাপারে আরেকটু দায়িত্বশীল হতে বলে, তখনই তার সঙ্গে খুব বিচ্ছিরিভাবে ঝগড়া করে সে। তার মধ্যে আজকাল যেন অভিজিৎ বড্ড বেশি রঞ্জনা রঞ্জনা করে। সব কিছুতেই রঞ্জনার সঙ্গে তুলনা। অসহ্য লাগে মিঠির। বাড়িতে আজকাল যত কম সময় পারে থাকে সে। বাধ্য হয়ে নিজের কাজ অবহেলা করে আজকাল মেয়েকে সময় দেওয়ার চেষ্টা করে অভি। মেয়েকে সে কিছুতেই মিঠির মতো উচ্ছৃঙ্খল হতে দেবে না। একা একা জুনির দায়িত্ব পালন করতে করতে আজকাল খুব আফসোস হয় তার। রঞ্জনা আর যাই হোক, সংসারটা তো গুছিয়ে করত। রঞ্জনার কথা মনে হলেই ভেতরে যেন আজকাল কেমন জ্বালা অনুভব হয় অভির। সব সময় মনে হয় রঞ্জনা যেন তাকে হারিয়ে দিয়েছে। অফিসে সেদিন যে আত্মবিশ্বাসী রঞ্জনাকে সে দেখেছে, আগের রঞ্জনার সঙ্গে তার কোনো মিল নেই। অনেক দূর এগিয়ে গেছে সে। অথচ সে অনুতাপ আর আত্মগ্লানিকে সর্বক্ষণের সঙ্গী করে সংসারের জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে। কিন্তু না, রঞ্জনাকে এত সহজে জিততে দেবে না সে। আবার যাবে তার কাছে। রঞ্জনা ভুলে গেলেও সে তাকে কোনো কিছু ভুলতে দেবে না। কয়েকদিন পর আবার রঞ্জনার অফিসে আসে অভিজিৎ। খুব শান্তভাবেই রঞ্জনা তার কথা শুনতে অস্বীকার করে। বাধ্য হয়ে ফিরে যায় অভিজিৎ। এবার সব কিছু শুনে একেবারে ক্ষেপে ওঠে ময়ঙ্ক। তুমি যদি চাও আমি ওকে একেবারে পথে বসিয়ে দিতে পারি। না না, ওরকম কিছু করতে যেও না। রঞ্জনা মানা করলেও তার অফিসে তার জন্য সাদা পোশাকে একজন সিকিউরিটি নিযুক্ত করে ময়ঙ্ক। অপুদিও যার পর নাই চিন্তিত হয় ব্যাপারটা নিয়ে। রঞ্জনাকে না জানিয়ে অভিজিতের পেছনে গোয়েন্দা লাগায় ময়ঙ্ক। প্রতিপক্ষের ওপর নজর রাখার জন্য তাদের সব সময় বিশ্বস্ত গোয়েন্দাদের ওপর ভরসা করতে হয়। কয়েকদিনের মধ্যেই গোয়েন্দা ময়ঙ্ককে অভিজিৎ আর মিঠির সম্পর্কে অনেক গোপন তথ্য জোগাড় করে এনে দেয়। কি বলছো তুমি? মিঠি মিস্টার আগরওয়ালের সঙ্গে ডেট করছে? অভি জানে এসব? খুব অবাক হয়ে জিজ্ঞেস করে রঞ্জনা। খুব সম্ভবত না। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো যে প্রেগন্যান্সির ভয় দেখিয়ে মিঠি অভিজিৎকে বিয়ে করেছিল, সেই বাচ্চাটা আসলে অভিজিতের নয়। তার মানে? যার পর নাই অবাক হয় রঞ্জনা। মিঠি যে এত নিচে নামতে পারে তা সে কল্পনাও করতে পারছে না। এরকমভাবে তাদের সবাইকে ঠকিয়েছে মেয়েটা। কিন্তু তাহলে বাচ্চাটা কার? বাচ্চাটা মিঠির আগের বয়ফ্রেন্ড বিক্রমের। হ্যাঁ, বিক্রমকে তো আমি চিনি। ইনফ্যাক্ট বিক্রমের সঙ্গে সম্পর্ক ছিল বলেই তো ওকে কখনো আমি অভিকে নিয়ে সন্দেহ করিনি। গোয়েন্দার খবর অনুযায়ী মিঠি প্রেগন্যান্ট হতেই বিক্রম তাকে ছেড়ে চলে যায়। সেই সময় পুরো প্ল্যান করে অভিজিৎকে ফাঁসায় মিঠি। রঞ্জনার মনে হচ্ছে সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। যে বাচ্চার জন্য অভিজিৎ তাকে ছেড়ে মিঠিকে বিয়ে করলো, সেই বাচ্চাটাই অভিজিতের নয়।
এই প্রথমবার অভিজিতের জন্য মায়া হলো তার। কাজের মধ্যে ব্যস্ত থাকলেও বারবার অভিজিতের কথা মনে পড়তে লাগলো তার। একেই বোধহয় কর্ম বলে। একদিন যে অভিজিৎ তাকে ধোঁকা দিয়েছিল, আজ সে সব দিক থেকেই ধোঁকা খেয়েছে। সে যে বিবাহিত জীবনে একেবারেই সুখী নয়, তা তো একেবারেই নিশ্চিত। মনটা কেমন ভারী হয়ে ওঠে রঞ্জনার। ওহ, বেশ তো ভালো ছিল সে সব কিছু ভুলে। কেন যে আবার তার অতীতটা এরকমভাবে সামনে চলে এলো। সে চায় সবাই খুশিতে থাকুক। ধীরে ধীরে ময়ঙ্ক বুঝতে পারে রঞ্জনা কেমন যেন চুপ করে গেছে। আগের সেই উচ্ছ্বাস আর আবেগ কোনোটাই যেন তার মধ্যে আর নেই। 2 মাস পর তাদের বিয়ে। এত আনন্দের মধ্যে এই অভিজিৎ কাঁটা যেন তাদের দুজনের মধ্যে কয়েক যোজন দূরত্ব বাড়িয়ে দিয়েছে। ভেতরে ভেতরে খুব কষ্ট হয় ময়ঙ্কের। এদিকে বিজনেসম্যান বিনীতের কাছে সে যে স্বামীর দ্বারা খুব অত্যাচারিত, এরকম একটা গল্প ভেদে তার সহানুভূতি পাওয়ার চেষ্টা করল মিঠি। চতুর বিনীতও সেই সুযোগটা ভালোই কাজে লাগালো। তার যখন ইচ্ছে তখনই মিঠির শারীরিক সান্নিধ্য পেতে চাইল সে। মিঠিও বিশাল বড় দাঁও মেরেছে এই ভেবে বিনীতের চাহিদা পূরণ করে যেতে লাগলো। সে যতই বিনীতকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখুক না কেন, বিনীত কিন্তু জানে শখ মিটে গেলে একদিন সে ছুঁড়ে ফেলে দেবে মিঠিকে। বেশ কয়েকদিন ধরে দেখছি তুমি খুব চিন্তিত। কি এত ভাবছো রঞ্জনা? না, তেমন কিছু নয়। আমাকে তুমি সব কিছু বলতে পারো। তোমার এই নীরবতা আমাকে খুব কষ্ট দিচ্ছে রঞ্জনা। তোমার মনে যাই চলছে তুমি আমাকে প্লিজ বলো। আমি জোর করে তোমার উপর কিছু চাপিয়ে দিতে চাই না। সত্যি করে বলো, তুমি কি অভিজিতের জন্য কষ্ট পাচ্ছ? খানিকক্ষণ চুপ থেকে ঘাড় নাড়ে রঞ্জনা। তুমি ঠিক কি চাইছো? রঞ্জনার হাত ধরে জিজ্ঞেস করে ময়ঙ্ক। বুকটা ভারী হয়ে আছে তার। আমি মিঠিকে শাস্তি দিতে চাইছি। আমি জানি না, এটা হয়তো বাচ্চাদের মতো শুনতে লাগছে, কিন্তু আর নয়। অনেক খেলেছে ও আমাদের সকলের জীবন নিয়ে। ঠিক আছে, দেখি কি করা যায়, আশ্বস্ত করে ময়ঙ্ক। টুকটাক কিছু কথা বলে চলে যেতে উদ্যত হয় সে। আর সেই সময় হঠাৎ পেছন থেকে তাকে জড়িয়ে ধরে রঞ্জনা। খানিকটা অবাক হয়ে যায় ময়ঙ্ক। পেছন ফিরতেই তাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার ঠোঁটের দখল নেয় রঞ্জনা। দারুণ আবেগে পাগলের মতো চুম্বনে চুম্বনে ভরিয়ে দিতে থাকে তাকে। পরম আবেশে তার ডাকে সাড়া দেয় ময়ঙ্ক। বিয়ের আগে কোনো রকম ঘনিষ্ঠতাতে এতদিন নিজের তীব্র অনীহা প্রকাশ করে এসেছে রঞ্জনা। আসলে মনে মনে একটা আশঙ্কা সবসময় কাজ করে তার। ময়ঙ্ক তাকে কোনো দিন জোর করেনি। কিছুক্ষণ পর নিজেকে সরিয়ে নেয় রঞ্জনা। দেখে দুষ্টু হাসি ময়ঙ্কের ঠোঁটে। অনেক দিন পর ময়ঙ্ককে হাসতে দেখা গেল। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে রঞ্জনা। ময়ঙ্ককে সে কিছুতেই কষ্ট পেতে দেবে না। আমাকে তুমি ভুল বুঝো না। মিঠি আর অভিজিৎকে নিয়ে আমি বোধহয় একটু বেশিই ভেবে ফেলেছি। ওদের যা হয় হোক, তাতে আমাদের কি, তাই না? আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। তোমাকে শুধু একটা কথাই বলবো, তোমার যাই মনে হোক না কেন সেটা তুমি আমাকে জানাবে। নিজের মধ্যে চেপে রেখে নিজেকে কষ্ট দেবে না। আমি যতটা পারবো পরিস্থিতি সামলানোর চেষ্টা করব। আর জানবো যে তুমি আমাকে ভরসা করো, বিশ্বাস করো। ব্যাস, আর কিচ্ছু চাই না আমার। ময়ঙ্কের কথা শুনে চোখে জল চলে আসে রঞ্জনার। ময়ঙ্কের কাছে ক্ষমা চায় সে। অভিজিতের জন্য আমার সহানুভূতি হচ্ছে, এটা ঠিক, কিন্তু আমি শুধু তোমাকেই ভালোবাসি এবং তাতে কোনো সন্দেহ নেই। ময়ঙ্ককে বাহুবন্ধনে আবদ্ধ করে বলে রঞ্জনা।
মনে মনে প্রতিজ্ঞা করে ময়ঙ্কের বিশ্বাস কোনোদিন নষ্ট হতে দেবে না সে। রঞ্জনাকে বুকে জড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে ময়ঙ্ক। আবেগ, ভালোবাসা, দায়বদ্ধতা সব কিছু মিলিয়ে রঞ্জনার যে একটা সুন্দর মন রয়েছে এটা ভেবে মনে মনে খুব খুশি হয় সে। রঞ্জনাকে কোনো দিন কোনো কষ্ট পেতে দেবে না সে। নিজের কাছে সে নিজেই প্রতিজ্ঞা করে। এর কয়েকদিন পর ময়ঙ্কের গোয়েন্দা মিঠি আর বিনীতের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি এনে রঞ্জনার হাতে তুলে দেয়। ময়ঙ্ক বিজনেসের কাজে বিদেশে গেছে। তার সঙ্গে আলোচনা করে মিঠির সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয় রঞ্জনা। সে জানে কোন কোন নাইট ক্লাবে মিঠির যাতায়াত আছে। ময়ঙ্কের বিশ্বস্ত একজনকে নিয়ে মিঠির সঙ্গে দেখা করার জন্য একদিন রাতে বেরোয় সে। তাকে দেখে চমকে ওঠে মিঠি। আর কত চালাকি করবি তুই? কি ভেবেছিস আমাদের সবাইকে দিনের পর দিন এইভাবে বোকা বানিয়ে যাবি আর আমরা চুপচাপ বসে থাকব? মিঠির সামনে বসে দাঁতে দাঁত চেপে বলে রঞ্জনা। কি বলতে চাস তুই? দাঁত মুখ খিচিয়ে বলে ওঠে মিঠি। একদম জোর গলায় কথা বলবি না তুই। এগুলো কি? ফটোগুলো মিঠির সামনে রেখে বলে রঞ্জনা। থতমত খেয়ে যায় মিঠি। তুই এগুলো কোথায় পেলি? তুই কি ভেবেছিস তোর বদমাইশি কেউ জানে না? হ্যাঁ, এটা ঠিক, অভিজিৎ জানে না, তবে এবার জানবে, আমি তাকে জানাবো। ভয় পেয়ে যায় মিঠি। মরিয়া হয়ে বলে, তোর ব্যাপারেও সব কিছু মিস্টার রাঠোরকে জানিয়ে দেবো আমি। কি জানাবি? যে তুই বেস্ট ফ্রেন্ড হয়ে আমার বুকে ছুরি বসিয়েছিস? অবশ্যই জানাস। বেগতিক দেখে ফটোগুলো ছিঁড়ে ফেলতে যায় মিঠি। বোকা মেয়ে, আজকাল সব কিছু সফট কপিতে থাকে। এই দেখ। নিজের ফোনে ফটোগুলো দেখায় রঞ্জনা। কি চাস তুই? অভিকে তুই সব কিছু জানাবি না আমি জানাবো? না না, ঠিক আছে, আমি সব কিছু জানিয়ে দেব। প্লিজ রঞ্জু, তুই ওকে কিছু জানাতে যাস না। আর অভি যে জুনির বাবা নয় সেই ব্যাপারটা? ঘরের ভেতর বাজ পড়লে ও বোধহয় এত জোরে চমকাতো না মিঠি। মুহূর্তের মধ্যে চারদিক ভুলে রঞ্জনার পায়ের কাছে বসে পড়েছে। প্লিজ রঞ্জু, আমাকে তুই ক্ষমা কর। এই ব্যাপারটা অভিকে জানাস না তুই। একেবারে শেষ হয়ে যাব তাহলে আমি। ঠিক আছে, অভিকে না হয় কিছু জানাবো না, বিনীতকে তো সব জানাতে পারি। ও জানুক তুই কত ভালো ষড়যন্ত্র করতে পারিস। প্লিজ রঞ্জু, এরকম করিস না। তুই যা বলবি আমি তাই করব। এবার একেবারে রঞ্জনার পা জড়িয়ে ধরে মিঠি। সিন ক্রিয়েট করিস না, উঠে দাঁড়া, কড়া গলায় বলে রঞ্জনা। তুই বল আমাকে কি করতে হবে? মিঠির গলায় বিনয় ঝরে পড়ে। লক্ষ্মী মেয়ের মতো সংসার করবি। মনে রাখবি জুনি তোর রেসপন্সিবিলিটি। ভালো করে ওর যত্ন নিবি, অভির যত্ন নিবি। আদেশের গলায় বলে রঞ্জনা। ঠিক আছে, তাই করব। প্লিজ বিনীতকে কিছু জানাস না, হাত জোড়ো করে বলে মিঠি। কেন? বিনীতকে নিয়ে তোর এত চিন্তা কেন? তুই তো অভিজিৎ গুহর স্ত্রী, তাই না? হ্যাঁ, তা তো ঠিকই, মুখ নিচু করে বলে মিঠি। কথাটা মনে থাকে যেন। গম্ভীর গলায় কথাগুলো বলে সেখান থেকে বেরিয়ে আসে রঞ্জনা। আর রাগে হাত পা ছুটতে থাকে মিঠি। তবে যত রাগই দেখাক, রঞ্জনা যে তাকে আর ছেড়ে দেবে না এটা সে ভালোই বুঝতে পারে। দু একদিন পর দেখা হতে বিনীত মিঠিকে বলে, এই উইকেন্ডে আর একবার বনবিথি রিসর্ট থেকে ঘুরে আসি চলো। আচ্ছা বিনীত, আমাদের ব্যাপারটা নিয়ে তুমি কি ভেবেছ? জিজ্ঞেস করে মিঠি। এর মধ্যে ভাবার কি আছে? তোমাকে তো আগেই বলেছি, এখনই কোনো কমিটমেন্টে যেতে পারবো না আমি, নির্বিকার গলায় জানিয়ে দেয় বিনীত। কি ভাবো তুমি আমাকে? হ্যাঁ? বিনীতের কলার ধরে হঠাৎ চিৎকার করে ওঠে মিঠি। প্রচণ্ড অপমানিত হয় বিনীত। তোমার সাহস কি করে হয় আমার কলার ধরার? জানতে চাইছো আমি তোমাকে কি ভাবি?
তাহলে শোনো, তুমি নিজে তোমার সম্পর্কে যা ভাবতে বাধ্য করেছ, আমি তোমার সম্পর্কে ঠিক ওটাই ভাবি। মানে মানে যে মেয়ে স্বামীর সঙ্গে পার্টিতে এসে অন্য পুরুষের ধারে কাছে ছুকছুক করে, ফোন নাম্বার আদান প্রদান করে, সে মেয়ে যে খুবই সহজলভ্য সেটা সবাই বুঝতে পারে। বাড়িতে স্বামী সন্তান ছেড়ে এসে দিনের পর দিন যে মেয়ে অন্য পুরুষের শয্যা সঙ্গিনী হতে পারে, সে আমার বাড়ির বউ হতে পারে না। আর তুমি কি বলেছিলে, তোমার স্বামী তোমার ওপর টর্চার করে? ওসব গল্প আমি কোনো দিনই বিশ্বাস করিনি। কোনো রাগ ঠাক না করে বলে দেয় বিনীত। মিঠির মনে হলো তার গালে কেউ সজোরে থাপ্পড় মারল। সে ভেবেছিল অভিজিৎকে ডিভোর্স দিয়ে বিনীতকে বিয়ে করবে, ঠিক যেমন রঞ্জনার সঙ্গে হয়েছে তার সঙ্গেও তাই হবে। কিন্তু এখন সে বুঝতে পারছে রঞ্জনার কথা মতো অভিজিতের সঙ্গেই বাকি জীবনটা কাটাতে হবে তাকে। ভগ্ন হৃদয়ে বাড়ি ফিরে এলো সে। বিনীতের কথাগুলো তার কানে বাজতে লাগলো। বাড়ি ফিরে শাওয়ারের তলায় দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো সে। সত্যিই তো, সে কোনো দিন নিজেই ভালো হওয়ার চেষ্টা করেনি। অভিজিতের কাছে ভালো স্ত্রী হতে পারেনি, রঞ্জনার কাছে ভালো বন্ধু হতে পারেনি, এমনকি নিজের মেয়ের কাছেও একজন ভালো মা হয়ে উঠতে পারেনি। দীর্ঘক্ষণ শাওয়ারের তলায় কাঁদতে কাঁদতে একসময় তার খেয়াল হলো বাথরুমের দরজায় কেউ ধাক্কা মারছে। তাড়াতাড়ি গা মুছে জামা কাপড় পরে বাইরে বেরিয়ে এলো সে। দেখলো অভিজিতের চোখে উৎকণ্ঠা। কি ব্যাপার, এতক্ষণ বাথরুমে কি করছিলে তুমি? কতবার দরজায় ধাক্কা মেরেছি জানো আমি? ভাবলাম কি জানি কি হলো আবার। বাথরুমে পা পিছলে পড়ে কত রকম অ্যাক্সিডেন্ট হয়। যাক, এখনও অভি তার জন্য চিন্তা করে তাহলে। অভির দিকে তাকিয়ে শুকনো হাসি হেসে মেয়ের ঘরে গেল মিঠি। ঘুমোচ্ছে মেয়েটা। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল সে। এত মিষ্টি তার মেয়েটা, অথচ কত অবহেলা করেছে সে তাকে। না, আর নয়, এই সংসারটা তার। এটাকে নিজের মতো করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে সে এবার। আর অভিকে রঞ্জনার জন্য আর দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হবে না। পরের দিন সকালেই রঞ্জনাকে ফোন করে মিঠি। কাঁদতে কাঁদতে বলে, আমি তোকে কথা দিচ্ছি, তোর বলা প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মেনে চলবো। শুধু জুনি যে ওর মেয়ে নয় এটা কোনোদিন অভিকে জানাস না। মেয়ে যে ওর প্রাণ, এত বড় ধোঁকা ও সহ্য করতে পারবে না। ঠিক আছে, তাই হবে। মন দিয়ে সংসার কর, আর জীবনে কোনো দিন অন্য কারো সংসারে নাক গলাতে যাস না। ফোন রেখে দেয় রঞ্জনা। সঙ্গে সঙ্গে ময়ঙ্ককে ফোন করে সব জানায় সে। আজ আমি খুব খুশি ময়ঙ্ক। আশা করি আর কোনো দিন অভিজিৎ আমার কাছে আসবে না। মিঠি ওকে ঠিক সামলে নেবে। তুমি খুব ভালো রঞ্জনা, আই লাভ ইউ সো মাচ। আবেগে বিহ্বল হয়ে বলল ময়ঙ্ক। তোমার জন্যই সব কিছু সম্ভব হলো ময়ঙ্ক। তুমি পাশে না থাকলে, আমাকে না বুঝলে এসব আমি করতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে চলো আজ একসাথে ডিনার করি। আর তার আগে তোমার বিয়ের ড্রেসটা কিনে নিই চলো। জুয়েলারি শপেও যাব একবার। এতদিন তো তোমার শপিংয়ের মুডই ছিল না, তাই বলিনি। হ্যাঁ, তাই চলো, মন ভরে শপিং করব আজ, হেসে ওঠে বলে রঞ্জনা।